This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ আপনাদের সামনে আমরা তুলে ধরব, অনুরাগ ঠাকুর গতকাল তিনি অভিযোগ করেন কেন্দ্রীয় মন্ত্রী, আর তারপর অল আউট অ্যাটাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রয়োজনে কালই পদত্যাগ করতে প্রস্তুত। সেক্ষেত্রে সরকারকে লোকসভা ভেঙে ফের নির্বাচন করতে হবে দাবি ডায়মন্ড হারবারের সাংসদের। আপনাদের জানাই জ্যোতির্ময় কর্মকার রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, কাল আমরা দেখেছিলাম অনুরাগ ঠাকুর তিনি ঠিক এই চ্যালেঞ্জটাই করেছিলেন, আর আজকে পাল্টা চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে তিনি আগামীকালই পদত্যাগ করতে প্রস্তুত যদি তার এলাকায় কোনো ভুয়ো ভোটার থাকে, এবং সেক্ষেত্রে ইন্ডিয়া জোটের বাকি যারা সাংসদ রয়েছেন তারাও প্রয়োজনে প্রত্যেকে পদত্যাগ করবেন। এবং তিনি চ্যালেঞ্জ করেছেন যে যদি এই ভুয়ো ভোটার দিয়েই 2024-এর লোকসভা নির্বাচন হয়ে থাকে তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পদত্যাগ করুন এবং তিনি লোকসভা ডিসলভ করে দিন, নতুন করে আবার নির্বাচন হোক, দেখা যাক যে কে কটা আসন পায়। কিন্তু তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আরেকটি সিদ্ধান্ত নিয়েছেন। তার কেন্দ্রে গতকাল অনুরাগ ঠাকুর অভিযোগ করেছেন যে একই ঠিকানায় 47 জন ভোটারের নাম রয়েছে। সেখানে একটি প্লটে ছোট ছোট ঘরে যে মোট 47 জন ভোটার থাকে সেই পুরো বিষয়টি বৈধ বলে দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং শুধু তিনি তার দাবি করেননি, তিনি সেই ভোটারদের ভিডিও প্রকাশ করেছেন। তৃণমূল কংগ্রেসের তরফে সেই ভিডিও প্রকাশ করা হয়েছে এবং দুপুর 3:30-র সময় সেই ভিডিও সহ যাবতীয় ওই অ্যাড্রেসের তথ্য অনুরাগ ঠাকুরের দিল্লির বাসভবনে পৌঁছে দিতে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল। ধন্যবাদ জ্যোতির্ময়। গতকাল এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে অস্বাভাবিক ভোটার বৃদ্ধির অভিযোগ করেন অনুরাগ ঠাকুর। কি বলেছিলেন তিনি? ডায়মন্ড হারবারের নির্দিষ্ট কয়েকটি বুথে গত 4 বছরে 15% ভোটার বৃদ্ধি হয়েছে। বিএলও বিএলএদের সাহায্যে ভুয়ো ভোটারের নাম নথিভুক্ত করা হচ্ছে। ভুয়ো ভোটারের সাহায্যেই কি জিতছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? সরাসরি এরকম আক্রমণ ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে নিশানা করেন অনুরাগ ঠাকুর। কি বলেছিলেন গতকাল অনুরাগ ঠাকুর, শোনাই আপনাদের। मास वोटर एडिशन की बात करूं, 301/1724 में से 301 बूथ में डायमंड हार्बर में 15% वृद्धि हुई है पिछले 4 सालों में, और सारे टीएमसी ने जीते हैं। वे बल्क एडिशन है भाई। फाल्टा में 17, डायमंड हार्बर में 35, विष्णुपुर में 92, महेशताला में 89, बाजबाज में 32। अभिषेक बनर्जी जी कहाँ हो आप? देखिए क्या हो रहा डायमंड हार्बर में, चेक करिए। वहां पे सरकार भी आपकी है, बीएलओ भी आपके हैं, बीएलए भी आपके हैं। तो क्या आप चुनाव इसीलिए जीत रहे हो? ये जो फर्जी वोट एडिशन क्या आपके अनुसार हो रही है? क्या अभिषेक जी ये घुसपैठी वोट बैंक के बारे में जवाब देंगे? क्या वो अपना इस्तीफा देंगे, डायमंड हार्बर से इस्तीफा देंगे? मेरा सवाल केवल उनसे इतना ही है। আর এই এসআইআর নিয়ে তপ্ত দেশের রাজনীতি, আর তার মধ্যে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আবহের মধ্যে একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলছেন দেশভাগের সময় যারা এদেশে এসেছেন তারা এদেশের নাগরিক, কিন্তু যারা নাগরিক নয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আজকে কন্যাশ্রী দিবস ছিল, আর সেই উপলক্ষে একটি অনুষ্ঠানে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা এক কাপড়ে সবকিছু ফেলে দিয়ে চলে এসেছিল উদ্বাস্তু হয়ে, তারা তো দেশের নাগরিক হিসেবে গণ্য হয়েছে। যারা দেশের নাগরিক নয়, ফরেনার্স, তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত যদি মনে করেন ভারত সরকার এটা আমাদের হাতে নেই। কিন্তু অযথা, আমি পরশুদিনও দেখছিলাম একজন টেকনিক্যাল লোক একটা নয়ডাতে দিল্লিতে একটা হোটেলে থাকতে গেছেন বাচ্চাকে নিয়ে, বাংলায় কথা বলেছে বলে তাকে থাকতে দেওয়া হয়নি। আমি যদি অন্য ভাষাকে সম্মান করি, তোমরা তাহলে আমার ভাষাকে সম্মান করবে না কেন? সমস্যা যেটা হচ্ছে দিনক্ষণ গুলিয়ে যায় ওনাকে কেউ বলে দেওয়ারও লোক নেই। ভারতবর্ষের নাগরিকত্ব আইন এবং সেই নাগরিকত্ব আইনের 48-এর সময়কার আইন, 71-এর সময়কার আইন এবং পরবর্তীকালে যে সংশোধনী এসছে তাতে প্রথমে 96, সেটা তৃণমূল কংগ্রেস ইউপিএ সরকার তৈরি করেছিল, মানে ডেডলাইন। পরবর্তীকালে সিএ নাগরিকত্ব আইনের সংশোধন করে 14 সাল অবধি হয়েছে, 14 ডিসেম্বর পর্যন্ত। তো এসবগুলো বলে দেওয়ার লোক তাকে নেই, আমলারাও তার থেকে আজকাল দূরত্ব বজায় রাখছে।
এই লড়াই আমাদের শেষ লড়াই, যদি না হয় তাহলে বাংলা থাকবে না বলছেন মিঠুন চক্রবর্তী। সত্যি তৃণমূলকে হটাতে হলে সবাইকে এক ছাতার নিচে নিয়ে আসুন, মন্তব্য বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। বাংলায় এসআইআর হবেই, সনাতনীরা জেগেছে মানেই তৃণমূলের বিসর্জন, মন্তব্য মিঠুন চক্রবর্তী। যেটা আমাদের দরকার, আমরা একটা হয়ে একসাথে নিচে লড়বো, আর এই লড়াই আমাদের শেষ লড়াই। এই জন্যই বলছি, যদি না হয় তাহলে এ বাংলা আর বাংলা থাকবে না। যদি সত্যিকারে তৃণমূলকে হাঁটাতে চান, সবাই একসাথে নিচে আসুন, একসাথে লড়ুন। এসআইআর হবে, আবার বলছি এসআইআর হবে হবে হবে। এখানে ভোট দিচ্ছে, একজনে 2 জায়গায় 3 জায়গায় ভোটার লিস্টে নাম আছে, এইগুলোকেই তো, এর জন্যই তো এসআইআর। যদি আপনারা এতই যদি আপনারা স্ট্রং হন, যদি আপনাদের মধ্যে ভয় না থাকে, তাহলে আপনারা হামলা করছেন কেন? আপনারা তো বিরাট পাওয়ারফুল, আপনারা শাসক দল, কেন নিশ্চয় করে ভয় পেয়েছেন? কেন ভয় পাচ্ছেন? আপনারা তো এত শক্তিশালী দল, কেন ওরা বুঝে গেছেন এবারে সনাতনী জেগেছে। সনাতনী জায়গা মানেই তৃণমূলের বিসর্জন। আর আমি তো সবাইকে বলছি যে সনাতনী জাগুন, গর্ব সে কহো मैं সনাতনী হুঁ। ইতিমধ্যে টেলিফোনে আমরা যোগাযোগ করতে পেরেছি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। অরূপ বাবু, এর আগে মারের দাওয়াই, আর এবার বলছেন সনাতনীরা জেগেছেন, তৃণমূলের বিসর্জন হবে, কি বলবেন? মিঠুন চক্রবর্তীর ডেসপারেশন, মিঠুন চক্রবর্তীর প্রতিটা কথায় ফুটে উঠছে। মিঠুন বাবু একটা কথা ঠিক বলেছেন, এই লড়াই ওনার শেষ লড়াই। তার কারণ বিজেপি ওনাকে আলটিমেটাম দিয়ে দিয়েছে যে এবার যদি কিছু করতে না পারো তাহলে এটাই তোমার শেষ চান্স। তোমার যে হোটেল নিয়ে দুর্নীতি রয়েছে, তোমার ছেলে যে যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত রয়েছে, সব কটা জেলে যাবে। তাই মিঠুন চক্রবর্তী যেটা বলেছেন, উনি ওনার ব্যক্তিগত জায়গা থেকে বলেছেন। আবারও বলছি, অভিনেতা মিঠুন চক্রবর্তী বাঙালির কাছে অত্যন্ত আদরের, অত্যন্ত ভালোবাসার, কিন্তু ব্যক্তি মিঠুন চক্রবর্তী, পলিটিক্যাল মিঠুন চক্রবর্তী রাজনৈতিক গিরগিটি ছাড়া আর কিছু নন। উনি একসময় আগুন খেকো নকশাল ছিলেন, সুভাষ চক্রবর্তীর সময় সিপিএম ছিলেন, প্রণববাবুর সময় কংগ্রেস ছিলেন, মমতাদি ওনাকে এনে রাজ্যসভায় সাংসদ করেছিলেন, এখন উনি বিজেপি হয়েছেন, আগামী দিন কোনোদিন হয়তো সিপিআই চলে যাবেন। সুতরাং পলিটিক্যাল মিঠুন চক্রবর্তী ইজ নাথিং বাট এ গিরগিটি। একজন গিরগিটির মুখ থেকে যে আশা প্রয়োজন, সেই বাক্যই উনি ব্যবহার করেছেন। তাতে খুব একটা চিড়ে ভিজবে না, কিন্তু উনি যে মরিয়া না, ওই যে ওনার ছেলেকে যে জেলে যেতে হবে, ওনার যে হোটেল ভাড়া নোটিশ রয়েছে, ইলিগাল কনস্ট্রাকশন বিজেপি সরকার দিয়েছে, ইডি দিয়েছে, তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সি, তার থেকে বাঁচার জন্য ওনাকে এইসব কাজ করতে হবে। ধন্যবাদ অরূপ বাবু। বাংলা না থাকলে স্বাধীনতায় পেতাম না, অন্য অনেকে ভেদাভেদ করে, কিন্তু বাংলা ভেদাভেদ করে না। ফের বাঙালি আবেগে শান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী মঞ্চ আজকে আপনারা শুনলেন একটু আগে, সেই অনুষ্ঠান থেকে যেমন এসআইআর নিয়ে তিনি বক্তব্য, তাৎপর্যপূর্ণ বক্তব্য তার রেখেছেন, তার পাশাপাশি তিনি একথাও বলেছেন যার মাধ্যমে তিনি সেই বাঙালি আবেগেই আবার শান দিয়েছেন। বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলনে আমরা স্বাধীনতা পেতাম না। আর নবজাগরণ, বাল্যবিবাহ রোধ করেছিলেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। বর্ণ পরিচয় মাইলস্টোন দেখে 1, 2, 3, 4 শব্দগুলো আমাদের শিখিয়েছিলেন। সর্বপ্রথম সতীদাহ প্রথা বিরোধ যে বিল, সেটা বাংলার অ্যাসেম্বলি থেকে হয়েছিল, তদানীন্তন, এটা মাথায় রাখবেন। ডক্টর বাবা সাহেব আম্বেদকর, যিনি সংবিধান ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন, তিনি প্রথম কোথা থেকে নির্বাচিত হয়েছিলেন? বাংলা থেকে। এগুলো ইতিহাস, এটা মাথায় রাখবেন। দেশে যখন স্বাধীন সরকার শপথ গ্রহণ করছেন, সেদিন গান্ধীজি কোথায় ছিলেন? বাংলায়, বেলেঘাটায়, গান্ধী আশ্রমে। সেদিন তিনি দাঙ্গা রোধ করছিলেন, কারণ তখন দেশ বিভাগ হয়ে গিয়েছিল। তার চাপ আমাদের উপরেও কম পড়েনি। কিন্তু এটাও তো ঠিক, রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলতেন? নজরুল কোন ভাষায় কথা বলতেন? স্বামীজি কোন ভাষায় কথা বলতেন? রামকৃষ্ণ কোন ভাষায় কথা বলতেন? বলুন তো আপনারা। আমাদের পার্লামেন্টের 2টো গান হয়, একটা ন্যাশনাল অ্যানথেম কে লিখেছিল? রবীন্দ্রনাথ ঠাকুর, জনগণ। আর একটা ন্যাশনাল সং কে গিয়েছিলেন?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম। জয় হিন্দ স্লোগান কার? নেতাজি সুভাষচন্দ্র বোসের। বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর জয় বাংলা আমরা বলি তার কারণ বাংলা জয়ী হোক, বাংলা বিশ্ব বাংলা হোক। ফের ভিন রাজ্যে আক্রান্ত বাংলার পরিযায়ী শ্রমিক। বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা। হরিয়ানায় 15 দিন আটক বাংলার পরিযায়ী শ্রমিক, উদ্বিগ্ন পরিবার। 2 সপ্তাহ আগে হরিয়ানায় যান বসিরহাটের বাসিন্দা গফফার মণ্ডল। বাংলায় কথা বলায় মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ। 11ই অগস্ট পরিবারের সঙ্গে শেষবার কথায় গফফারের শৌচাগারে লুকিয়ে কাঁদতে কাঁদতে স্ত্রীকে ফোন করেন গফফার। আর তারপর থেকেই গফফারের ফোন সুইচ অফ। মুখ্যমন্ত্রীর দ্বারস্থ আটক পরিযায়ী শ্রমিকের পরিবার। হরিয়ানায় যাওয়া মাত্রে 10 দিন হয়ে গেছে। 10 দিন পর দাদা ফোন করেছে। ফোন করার পরে বলছে আমাকে এখানে আটকে রেখেছে। আমরা জিজ্ঞেস করলাম কী কারণে, তা বললো যে আমরা বাংলাদেশি লোক বলে আমাদের এখানে আটকে রেখেছে, বাংলা ভাষা বলি তাই। এখন কোথায় আছে নির্দিষ্ট আমরা এখনও পর্যন্ত আর ফোনে যোগাযোগ করতে পারিনি। খুব অসহায় মাঝখানে আছে, খাওয়া পড়া করতে পারছে না, ছোটো একটা বাচ্চা আছে। ওখান থেকে বলতে আমি এখান থেকে বাড়াতে পারছি না, আমাকে ওখানে আটকে রেখেছে। আমি জিজ্ঞাসা করলাম যে কিসের জন্য আটকে রেখেছে, বললো যে আমরা এখানে বাংলা কথা বলি বলে, আমরা বাঙালি বলে তাই আমাদেরকে মারছে, ধরছে, খেতে দিচ্ছে না। আমাদের মুখ্যমন্ত্রীর কাছে একটাই দাবি যে ঘর ছেলে ঘরে ফিরে আসে। আমাদের আয় করার লোক তো নেই, ওই একজন ছিল তা চলে গিয়েছে। আমি ছোট ছোট বাচ্চা নিয়ে আছি। এরকম একাধিক অভিযোগ করা হয়েছে এবং অভিযোগ উঠেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে, মাফ করবেন দেশের বিভিন্ন প্রান্তে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা শ্রমিকরা তারা আক্রান্ত হচ্ছেন, হেনস্থার অভিযোগ করা হয়েছে। এবার শুধু অভিযোগ নয়, আদালতের পথে হাঁটলো রাজ্য সরকার। বাংলার পরিযায়ী ওয়েলফেয়ার যে বোর্ড রয়েছে সেই বোর্ড একটি মামলা করেছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট সেই মামলা শুনবে। আর এই বিষয় নিয়ে আমরা জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধির কাছ থেকে আরো বিস্তারিতভাবে জানবো। জ্যোতির্ময়, এবার আর শুধুমাত্র মৌখিক অভিযোগ নয়, আইনি পথে হাঁটছে রাজ্য। ঠিক কি কি জানা যাচ্ছে, কি আবেদন, কি অভিযোগ রয়েছে? দেখো, এক্ষেত্রে ওয়েলফেয়ার বোর্ডের তরফ থেকে একটি পিটিশন ফাইল করা হয়েছে এবং স্থগিতাদেশ চাওয়া হয়েছে। অর্থাৎ যেভাবে ভেরিফিকেশনের নামে পরিযায়ী শ্রমিকদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং তুলে নিয়ে গিয়ে তাদেরকে ডিটেন করে রাখা হচ্ছে, এই পুরো বিষয়টির ওপরে স্থগিতাদেশ চাওয়া হয়েছে এবং অন্য রাজ্যগুলিকে, অর্থাৎ পশ্চিমবঙ্গের শ্রমিকদেরকে যেখানে যেখানে হেনস্থা করা হচ্ছে সেই রাজ্যগুলিকে যাতে নির্দেশ দেওয়া হয় যে এই প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করা হোক, সেই আবেদনই করা হয়েছে। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে বিষয়টি মেনশন করা হয় এবং এই মামলা গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। এই মামলার শুনানি হবে, কিন্তু এখনই কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি। এই মামলার শুনানির পরেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট। ধন্যবাদ জ্যোতির্ময়। আর ঠিক একটু আগেই আমার সহকর্মী জ্যোতির্ময় ঠিক যে পয়েন্টগুলো তুলে ধরছিল আপনাদের সামনে, এই যে ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের যে হেনস্থার অভিযোগ উঠেছে 10টা রাজ্যের কাছ থেকে, সেই হলফনামা চেয়েছে সুপ্রিম কোর্ট। দিল্লি, মহারাষ্ট্র, রাজস্থান, ওড়িশা, হরিয়ানা সহ 10 রাজ্যে হলফনামা তলব। রিপোর্ট দিতে হবে কেন্দ্রীয় সরকারকে। বাঙালি হেনস্থার অভিযোগের ভিত্তিতে কি পদক্ষেপ করা হচ্ছে, রিপোর্ট তলব করা হচ্ছে বিচারপতি সূর্যকান্ত ও জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে। আগামী সপ্তাহে মামলার পরবর্তী শুনানি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে তার গাড়ির উপরে হামলার ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় এবার গ্রেফতার করা হলো একজনকে। স্পেন থেকেই পুরো এই ঘটনার করা হয়েছে, পরিকল্পনা করা হয়েছে এমনটা অভিযোগ, উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে। গ্রেফতার করা হয়েছে হিন্দোল মজুমদারকে। স্পেন থেকে দিল্লি বিমানবন্দরে নামতেই তাকে গ্রেফতার করা হয়। 1 মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব্রাত্য বসুর গাড়িতে হামলা হয়। স্পেনে বসে হামলার ছক কষেন হিন্দোল, এটা দাবি করছে পুলিশ। অভিযোগ বারবার তলব করা হলেও গবেষক হিন্দোল হাজিরা দেননি। এরপরেই যাদবপুরের প্রাক্তনীর বিরুদ্ধে লুকআউট নোটিশও জারি হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাক্টিভও ছিলেন হিন্দোল। গ্রুপেই হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন তিনি, এমনই অভিযোগ পুলিশের। লুকআউট সার্কুলার দিয়েছিল, তার বেসিসে ওকে প্রথমে ডিটেইন করেছিল, তারপরে পুলিশ স্টেশনে রেখেছিল, এয়ারপোর্ট পুলিশ স্টেশনে। তারপর সন্ধ্যেবেলা আমাদের এখানকার পুলিশ এই যাদবপুর থানার যারা অফিসার তারা গেছিলেন, গিয়ে ওকে ফাইনালি অ্যারেস্ট করেছেন। যেটা বলা হচ্ছে যে ও নাকি ওখান থেকে মাস্টার মাইন্ড করেছে, এটা খুব একটু কষ্ট কল্পনা। তো
মানে ও ওখান থেকে বলে দিল আর এখানে লোকজন ইয়ে করে ফেললো। এটা এতদিন আগে পাস করে যাওয়া একটা ছেলে এটা করতে পারে বলে আমার মনে হয় না। এখন ওনারা মনে করছেন, পুলিশ থেকে মনে করেছেন, ওনারা কিছু স্টেপ নিয়েছেন। 23 সাল থেকে ও স্পেনে রয়েছে, হ্যাঁ, 23শে নভেম্বর থেকে। মার্চ মাসে যেদিন ঘটনা ঘটে সেদিন তো স্পেনেই ছিল। এবং এখান থেকে অন্য একটা কেসে একটা ইন্টিমেশন গেছিল, সেই ইন্টিমেশনে ও তার এগেনস্টে একটা ইমেলও পাঠিয়েছিল যে আমি ছিলাম না, আমি এখন স্পেনে রয়েছি, রিসার্চের কাজ করছি, ফলে আমার পক্ষে এক্ষুনি এসে এখানে থানায় যোগাযোগ করা সম্ভব নয়। সেটাও ইন্টিমেশন দিয়েছিল, মানে মেলও পাঠিয়েছিল। ফলে এখন এটা অন্য একটা কেসের ব্যাপারে এখন বলছেন ওনারা। মানে আমি মনে হয় না যে ফাঁসিয়ে খুব কেউ ফায়দা লুটতে পারে। ফাঁসিয়ে যদি ফায়দা লুটতে পারে তবে তো ফাঁসাবে, তো ওকে ফাঁসিয়ে কারো কেউ লাভ হবে বলে মনে হয়। তো আইনি পথে চলে গেছে, এখন আইনি লড়াই ছাড়া কোনো উপায় নেই। এটা তো আমি আপনাদের মতোই, মানে আপনাদের মিডিয়া থেকেই আমি জেনেছি। পুলিশের সঙ্গে আমার কাছে কোনো তথ্য বা জাতীয় কোনো খবর আমার কাছে ছিল না। ফলে এটা নিয়ে আলাদা করে আমার কোনো বক্তব্য নেই, বক্তব্য দিয়ে আমার সমীচীন হবে না। এটা নিয়ে আপনাদের যদি কোনো মানে বিবৃতি দরকার, আমার মনে হয় পুলিশের থেকে চাওয়াই ঠিক হবে। পুলিশ মানে বিরোধীরা বলছে পুলিশের একটা অতি সক্রিয়তা, একটা ছেলে স্পেনে গবেষণা করেন, সেখান থেকে কনস্পিরেসি করেছে, এই দাবি সত্যি আমি বলতে পারবো না। মানে এটা আপনারা যখন একই দিকে বলেন যে আইনের মতো চলবে, আমি তাই তো বললাম যে আমার সমর্থনও নেই, আমার বিরোধিতাও নেই, কিছুই নেই, আমার কোনো বক্তব্যই নেই। আইনের মতো চলবে এটাই আমি বলছি না, আপনারা বলেন তো আমার কোনো বক্তব্য নেই, সেটা আমি সেই বক্তব্যটাও বলছি না। আপনার গাড়িতেই তো এটা হামলা হয়েছে, আপনি কি মনে করেন পুলিশ এটা ঠিক কাজ করেছে? আমি তো আমার সাথে পুলিশের কোনো কথা হয়নি, আমি খোঁজ নিয়ে দেখি না পুলিশের অ্যাকশনটা ঠিক। আমি তো জানি না, আমি ছেলেটিকে চিনি না, আমি বললাম না।